আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। রাষ্ট্রের ইতিহাসে কিছু সময় আসে যখন মানুষ ভাবে এবার বুঝি সব বদলে যাবে। ক্ষমতার বিন্যাস বদলাবে, রাজনীতির ভাষা বদলাবে, এমনকি নৈতিকতার মানদণ্ড নতুন করে সংজ্ঞায়িত হবে। কিন্তু বাস্তবতা অনেক সময় নির্মমভাবে জানিয়ে দেয়, রাষ্ট্র বদলালেও ক্ষমতার অভ্যাস খুব সহজে বদলায় না। বরং পুরনো কাঠামো নতুন মুখে, নতুন স্লোগানে, নতুন বৈধতার মোড়কে ফিরে আসে। বাংলাদেশ এখন সেই এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আছে পরিবর্তনের আকাঙ্ক্ষা, অন্যদিকে ক্ষমতার পুনর্বিন্যাসের বাস্তব রাজনীতি। এই দুইয়ের সংঘর্ষে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যেখানে রাষ্ট্রের নৈতিক ভিত্তি, রাজনৈতিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সবকিছুই প্রশ্নের মুখে। আজকের বাস্তবতায় সবচেয়ে বড় সংকটটি হচ্ছে বিশ্বাসের সংকট। মানুষ রাষ্ট্রকে বিশ্বাস করতে পারছে না, রাজনৈতিক দলগুলো একে অপরকে বিশ্বাস করছে না, এমনকি যারা পরিবর্তনের নেতৃত্ব দাবি করছে তাদের প্রতিও এক ধরনের সংশয় তৈরি হচ্ছে। এই সংশয় হঠাৎ করে তৈরি হয়নি, এটা দীর্ঘদিনের রাজনৈতিক চর্চা, দমন পীড়ন, প্রতিশোধের রাজনীতি এবং আইনের অপব্যবহারের ফল। একটা রাষ্ট্রের শক্তি কেবল তার অর্থনীতি বা সামরিক সক্ষমতা নয়, বরং তার নৈতিক ভিত্তিতে। যখন সেই ভিত্তি দুর্বল হয়ে যায়, তখন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আজ আমরা সেই ভাঙনের লক্ষণ দেখছি, প্রশাসনিক, বিচার ব্যবস্থায়, এমনকি শিক্ষাঙ্গনেও। বিশ্ববিদ্যালয়গুলো একসময় ছিল চিন্তার মুক্ত ক্ষেত্র, কিন্তু এখন সেগুলো পরিণত হয়েছে রাজনৈতিক প্রতিযোগিতার মঞ্চে। ছাত্র রাজনীতি, যা একসময় গণতান্ত্রিক নেতৃত্ব তৈরির কারখানা ছিল, তা এখন অনেক ক্ষেত্রে ক্ষমতার লড়াইয়ের হাতিয়ার হয়ে গেছে। ছাত্রদল, শিবির বা অন্যান্য ছাত্র সংগঠনের সংঘাত শুধু একটি সংগঠনগত দ্বন্দ্ব নয়, এটা রাষ্ট্রের বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। এই সংঘাতের পেছনে রয়েছে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা। ক্ষমতা কে পাবে, কে নিয়ন্ত্রণ করবে এবং কে ভবিষ্যতের রাজনীতি নির্ধারণ করবে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি রাষ্ট্রের উদ্দেশ্য কি, রাজনীতির লক্ষ্য কি, ক্ষমতা কি কেবল দখলের জন্য, নাকি এটি মানুষের জীবনকে উন্নত করবার একটা মাধ্যম। এই প্রশ্নগুলো এখন আর তাত্ত্বিক নয়, এগুলো বাস্তব। কারণ প্রতিদিন আমরা দেখছি কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলো মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। আইন, প্রশাসন, এমনকি উন্নয়ন প্রকল্প সবকিছুই এখন রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে বন্দী। আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। বাংলাদেশকে এখন একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখা হচ্ছে, কিন্তু এই স্বীকৃতির সাথে আসে নতুন চাপ, নতুন প্রত্যাশা এবং নতুন ঝুঁকি। বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশকে নিজের অবস্থান ঠিক করতে হচ্ছে, যেখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে রয়েছে কূটনৈতিক হিসেব নিকেশ। কিন্তু সমস্যা হচ্ছে, এই বড় খেলায় অংশ নিতে গেলে রাষ্ট্রের ভেতরে একটা শক্তিশালী, স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য কাঠামো প্রয়োজন। যদি ভেতরে অস্থিরতা থাকে, তাহলে বাইরে শক্ত অবস্থান নেওয়া সম্ভব হয় না। আজকের বাংলাদেশ সেই চ্যালেঞ্জের মুখে। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নৈতিক নেতৃত্ব। কিন্তু সেই নেতৃত্ব কোথায়? যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কি সত্যি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারছেন, নাকি তারা পুরনো কাঠামোকেই নতুনভাবে ব্যবহার করছেন? এখানেই আসে আরেকটা বড় প্রশ্ন, ন্যায় বিচার। রাষ্ট্র যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু ন্যায় বিচার তখনই সম্ভব যখন আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়। যদি আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তা ন্যায় বিচার নয়, বরং প্রতিশোধের একটা রূপ। বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতা আমাদের এই কথাই মনে করিয়ে দেয়। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য আইন ব্যবহার করা হয়েছে, এটা নতুন কিছু নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই চর্চা কি থামবে, নাকি এটা নতুন আকারে চলতে থাকবে? মানুষ পরিবর্তন চায়, কিন্তু তারা প্রতিশোধ চায় না। তারা একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে রাজনৈতিক মতভেদ থাকলেও তার সহিংসতায় রূপ নেবে না, যেখানে রাষ্ট্র তার নাগরিকদের রক্ষা করবে, ভয় দেখাবে না। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন সহজ নয়, কারণ পরিবর্তনের সবচেয়ে বড় বাধা হচ্ছে অভ্যাস। ক্ষমতার অভ্যাস,
দমন পীড়নের অভ্যাস এবং রাজনৈতিক সুবিধাবাদের অভ্যাস। এই অভ্যাসগুলো ভাঙতে হলে প্রয়োজন সাহস, সততা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ আজ যে অবস্থায় দাঁড়িয়ে, সেখানে একটা ভুল সিদ্ধান্ত পুরো প্রক্রিয়াকে পিছিয়ে দিতে পারে, আবার একটা সঠিক সিদ্ধান্ত নতুন পথও দেখাতে পারে। এই মুহূর্তে প্রয়োজন সংযম, সংলাপ এবং দায়িত্বশীলতা। রাজনীতির ভাষা যদি আরও আক্রমণাত্মক হয়, যদি প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখা হয়, তাহলে এই অস্থিরতা আরও বাড়বে। কিন্তু যদি আমরা বুঝতে পারি রাষ্ট্র কারো একার নয়, এটা সবার, তাহলে হয়তো এটি নতুন সূচনা সম্ভব। এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। রাষ্ট্রের নৈতিক ভিত্তি শুধু রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভর করে না, এটা সমাজের সামগ্রিক মানসিকতার প্রতিফলন। আমরা যদি নিজেরাই সহনশীল না হই, যদি ভিন্ন মতকে গ্রহণ করবার সংস্কৃতি তৈরি না করি, তাহলে কোনো রাজনৈতিক পরিবর্তনই টেকসই হবে না। সামাজিক মাধ্যম থেকে শুরু করে পারিবারিক আলোচনাতেও আজ আমরা যে বিভাজন দেখি, সেটা রাষ্ট্রের বৃহত্তর সংকটেরই প্রতিচ্ছবি। একই সঙ্গে অর্থনৈতিক বাস্তবতাও এই রাজনৈতিক অস্থিরতার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা স্থিতিশীলতা চায়, উন্নয়ন প্রকল্পগুলো ধারাবাহিকতা চায়। যদি রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর প্রভাব পড়বে কর্মসংস্থান, শিল্প খাত এবং সামগ্রিক অর্থনীতিতে। ফলে রাজনৈতিক সংকট আর কেবল রাজনৈতিক থাকে না, এটা ধীরে ধীরে অর্থনৈতিক ও সামাজিক সংকটের রূপ নেয়। আরেকটি বিষয় আমরা প্রায় এড়িয়ে যাই, প্রজন্মের প্রশ্ন। নতুন প্রজন্ম যারা এই পরিবর্তনের সময়টাকে প্রত্যক্ষ করছে, তারা কি শিখছে? তারা কি শিখছে সহনশীলতা, নাকি শিখছে বিভাজন? তারা কি গণতন্ত্রকে দেখছে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া হিসেবে, নাকি ক্ষমতা দখলের এক নির্মম প্রতিযোগিতা হিসেবে? এই প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাদের কাছে আমরা কি ধরনের রাজনৈতিক সংস্কৃতি রেখে যাচ্ছি, সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে রাষ্ট্রের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে তার মানুষ। তারা যদি সচেতন থাকে, যদি তারা প্রশ্ন করে, যদি তারা জবাবদিহিতা দাবি করে, তাহলে কোনো শক্তি তাদের থামাতে পারবে না। কিন্তু যদি তারা নীরব থাকে, তাহলে ইতিহাসে নিজেই তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে নেবে। বাংলাদেশ এখন সেই মোড়ে, যেখানে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি পুরনো পথেই হাঁটব, নাকি নতুন পথ তৈরি করব। সময়ের প্রশ্ন একটাই, রাষ্ট্র কি সত্যিই বদলাবে, নাকি আমরা শুধু বদলের ভ্রমেই বেঁচে থাকব? আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য।